হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা ইউনিভার্সিটি অফ কল্যাণীর আন্ডারে পড়াশোনা করছো এবং বর্তমানে 6 সেমিস্টারে আছো, তাদের জন্য আজকের এই ভিডিও। 6 সেমিস্টারে যাদের যাদের সাবজেক্ট হিসেবে বিএসসি ফিজিক্যাল এডুকেশন বিষয়টি আছে, তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি অতি গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি এবং যা তোমাদের পরীক্ষা প্রস্তুতি আরো মজবুত করবে এবং অবশ্যই ভালো ফলাফল করবে। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 2 নম্বরের প্রথম প্রশ্ন, শিখন প্রতিক্রিয়া বলতে কি বোঝো? উত্তর হবে, শিখন প্রতিক্রিয়া হলো একটি পদ্ধতি যার মাধ্যমে মানুষ নতুন জ্ঞান, দক্ষতা, আচরণ বা মূল্যবোধ অর্জন করে। এটি অভিজ্ঞতা, অনুশীলন, পর্যবেক্ষণ বা পড়াশোনার মাধ্যমে ঘটতে পারে। এই ক্রিয়ায় ব্যক্তি তথ্য সংগ্রহ করে, সেগুলোকে বিশ্লেষণ করে এবং সে অনুযায়ী তার চিন্তা ভাবনা ও আচরণের পরিবর্তন আনে। শিখনের ফলে ব্যক্তির পূর্বের ধারণা পরিবর্তন ঘটে এবং সে নতুন পরিস্থিতিতে আরও ভালোভাবে মানিয়ে নিতে শেখে। দ্বিতীয় প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়া বলতে কি বোঝো? প্রতিবর্ত ক্রিয়া হলো এক ধরনের স্বয়ংক্রিয় এবং দ্রুত শারীরিক প্রক্রিয়া যা কোনো উদ্দীপকের প্রভাবে ঘটে, যেখানে মস্তিষ্কের কোনো সচেতন নিয়ন্ত্রণ থাকে না। এর মূল উদ্দেশ্য হলো শরীরকে বিপদ থেকে রক্ষা করা। উদাহরণ যেমন গরম কিছু স্পর্শ করলে দ্রুত হাত সরিয়ে নেওয়া, চোখে তীব্র আলো পড়লে চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া, অথবা হাঁটুতে আঘাত লাগলে পা লাফিয়ে ওঠা। এগুলো সবই প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। এই ক্রিয়াগুলো সাধারণত প্রতিবর্ত চাপ নামক একটি স্নায়বিক পথের মাধ্যমে সম্পন্ন হয়, যেখানে সংবেদী স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে সরাসরি সুষুম্না কাণ্ডে পাঠায় এবং সেখান থেকে মোটর স্নায়ুর মাধ্যমে পেশিতে প্রতিক্রিয়া তৈরি হয়, মস্তিষ্কে বাইপাস করে। তৃতীয় প্রশ্ন, ক্রীড়া মনোবিদ্যা এর অর্থ কী? ক্রীড়া মনোবিদ্যা মনোবিজ্ঞানের সেই শাখা যা ক্রীড়া ও ব্যায়ামের মনস্তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করে। এর মূল লক্ষ্য হলো খেলোয়াড়দের মানসিক দক্ষতা বৃদ্ধি করা, তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করা এবং দলের মধ্যে সুসমন্বয় বজায় রাখার মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে সর্বোত্তম পারফরমেন্স অর্জনে সহায়তা করা। প্রশ্ন, শিখন রেখা বলতে কি বোঝো? শিখন রেখা হলো একটি গ্রাফিক্যাল উপস্থাপনা যা অনুশীলনের মাধ্যমে সময়ের সাথে সাথে অর্জিত জ্ঞানের অগ্রগতি বা অবনতি প্রদর্শন করে। এই রেখা দ্বারা একজন শিক্ষার্থীর শেখার হার এবং প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করা যায়। শিখন রেখার প্রকারভেদ বলতে কি বুঝি? শিখন রেখা হলো প্রধানত 4 প্রকারের হয়ে থাকে। একটি হলো সরল রৈখিক, যখন শেখার অগ্রগতি সময়ের সাথে সাথে একই হারে চলতে থাকে তখন এই প্রকার রেখা দেখা যায়। দ্বিতীয়, ঊর্ধ্বমুখী বক্ররেখা, শুরুতে শেখার গতি ধীরে থাকলেও পরবর্তীতে তা দ্রুত বৃদ্ধি পায়। তৃতীয়, নিম্নমুখী বক্ররেখা, শুরুতে শেখার গতি দ্রুত থাকে কিন্তু সময়ের সাথে সাথে তা ধীর হয়ে যায়। এবং চতুর্থ, এস আকৃতির বক্ররেখা, এই রেখা শেখার প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়কে নির্দেশ করে, যেখানে প্রথমে ধীরে, তারপর দ্রুত এবং সর্বশেষে আবার ধীর গতি দেখা যায়। চতুর্থ প্রশ্ন, ব্যক্তিত্বের প্রকারভেদ উল্লেখ করো। ব্যক্তিত্বের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। সাধারণভাবে উল্লেখযোগ্য কয়েকটি প্রকারভেদ হলো অন্তর্মুখী ব্যক্তিত্ব বা ইন্ট্রোভার্ট, যারা নিজেদের চিন্তাভাবনা ও অভ্যন্তরীণ জগতে বেশি মনোযোগ দেয় এবং সামাজিক মেলামেশা কম পছন্দ করে, এদেরকে ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী ব্যক্তি বলা হয়। দ্বিতীয় হলো এক্সট্রোভার্ট বা বহির্মুখী, যারা অন্যদের সাথে মিশতে ও সামাজিক অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে ভালোবাসে এবং বাইরের জগতের প্রতি বেশি আগ্রহী, তাদেরকে এক্সট্রোভার্ট বলা হয় বা বহির্মুখী ব্যক্তি বলা হয়। উভমুখী, যাদের মধ্যে অন্তর্মুখী ও বহির্মুখী উভয়ের বৈশিষ্ট্য দেখা যায় এবং পরিস্থিতি অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে পারে, এদেরকে উভমুখী ব্যক্তিত্ব বলা হয়। এছাড়াও বিভিন্ন মনোবিজ্ঞানী ব্যক্তিত্বের আরও বিভিন্ন প্রকারভেদ উল্লেখ করেছেন।
মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞান হলো জ্ঞান বিজ্ঞানের সেই শাখা যা মানুষ এবং অন্যান্য প্রাণীর মন, আচরণ এবং মানসিক প্রক্রিয়াগুলি যেমন চিন্তা, অনুভূতি, উপলব্ধি, স্মৃতি, ব্যক্তিত্ব, প্রেরণা ইত্যাদি বৈজ্ঞানিক অধ্যয়ন করে। এটি মানুষের ভেতরের জগৎ এবং বাইরের আচরণের কারণ ও প্রকৃতি বুঝতে চেষ্টা করে। শিক্ষার স্থানান্তর কি? শিক্ষার স্থানান্তর বলতে পূর্বে অর্জিত জ্ঞান, দক্ষতা বা মনোভাব নতুন কোনো পরিস্থিতিতে বা সমস্যা সমাধানে প্রয়োগ করার ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ একটি শেখা বিষয় যখন অন্য একটি শেখা কাজকে প্রভাবিত করে তখন তাকে শিক্ষার স্থানান্তর বলে। সপ্তম প্রশ্ন, প্রয়াস ও ভুল শিক্ষার প্রবর্তক কে? প্রয়াস ও ভুল শিক্ষার প্রবর্তক হলেন ডক্টর E.L. থর্নডাইক। তিনি প্রাণীদের উপর, বিশেষত বিড়ালের উপর এই পরীক্ষাটি চালিয়ে তত্ত্বটি প্রতিষ্ঠা করেন। অষ্টম প্রশ্ন, ব্যক্তিত্ব বলতে কী বোঝো? ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বলতে একজন ব্যক্তির স্বতন্ত্র বৈশিষ্ট্য, আচরণ, চিন্তা, অনুভূতি এবং অভ্যাসের এক সমন্বিত ও স্থিতিশীল রূপকে বোঝায়। এটি সেই বৈশিষ্ট্যগুলির সমষ্টি যা একজন ব্যক্তিকে অন্যের থেকে আলাদা করে তোলে এবং বিভিন্ন পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া জানানোর ধরনকে প্রভাবিত করে। ব্যক্তিত্ব সময়ের সাথে সাথে কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে এর মূল কাঠামো সাধারণত স্থিতিশীল থাকে। নবম প্রশ্ন, দুটি শিখন রেখার নাম লেখো। দুটি শিখন রেখার নাম হলো ধনাত্মক ত্বরণযুক্ত শিখন রেখা এবং ঋণাত্মক ত্বরণযুক্ত শিখন রেখা। 10 নম্বর প্রশ্ন, উদ্বেগ বলতে কী বোঝো? উদ্বেগ বলতে একটি মানসিক অবস্থাকে বোঝায় যেখানে ভয়, অস্থিরতা, দুশ্চিন্তা অনুভূতি হয়। এটি কোনো আসন্ন বিপদ বা সমস্যার আশঙ্কায় সৃষ্টি হতে পারে এবং এর ফলে শারীরিক ও মানসিক অস্বস্তি দেখা যায়। 11 নম্বর প্রশ্ন, একজন অন্তর্মুখী ব্যক্তির দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো। একজন অন্তর্মুখী ব্যক্তির দুটি বৈশিষ্ট্য হলো একা থাকতে বা অল্প সংখ্যক ঘনিষ্ঠ বন্ধুর সাথে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং বাহ্যিক উদ্দীপনার চেয়ে নিজের চিন্তা ও ভাবনার জগতে বেশি মনোযোগ দেন। 12 নম্বর প্রশ্ন, খেলাধুলার ক্ষেত্রে একজন মনোবিজ্ঞানীর তাৎক্ষণিক ভূমিকা লেখো। খেলাধুলার ক্ষেত্রে একজন মনোবিজ্ঞানীর তাৎক্ষণিক ভূমিকা হলো খেলার সময় কোনো খেলোয়াড়ের মধ্যে হঠাৎ মানসিক চাপ, অতিরিক্ত উত্তেজনা বা উদ্বেগের লক্ষণ দেখা গেলে তাকে শান্ত ও স্থিতিশীল করতে সাহায্য করা। গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখতে এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখতে উৎসাহিত করা। 13 নম্বর প্রশ্ন, খেলাধুলা মনোবিজ্ঞান কি? খেলাধুলা মনোবিজ্ঞান ক্রীড়া ও শারীরিক কার্যকলাপের মনস্তাত্ত্বিক দিকগুলি নিয়ে আলোচনা করে। এটি ক্রীড়াবিদদের মানসিক সুস্থতা, প্রেরণা, উদ্বেগ নিয়ন্ত্রণ এবং একাগ্রতা ও দলের সাথে তাদের মিথস্ক্রিয়া কীভাবে তাদের কর্মক্ষমতাকে প্রভাবিত করে তা নিয়ে কাজ করে। খেলাধুলা মনোবিজ্ঞানীরা ক্রীড়াবিদ এবং প্রশিক্ষকদের মানসিক কৌশল এবং দক্ষতা বিকাশে সহায়তা করে, যা তাদের মাঠের ভেতরে ও বাইরে আরও সফল হতে সাহায্য করে। প্রশ্ন, শিক্ষা কি? শিক্ষা হলো জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি অর্জনের একটি ধারাবাহিক প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া ব্যক্তির মধ্যে জ্ঞান আরোহণ, বোধগম্যতা বৃদ্ধি এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটায়। শিক্ষা কেবল আনুষ্ঠানিক গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি অনানুষ্ঠানিক যেমন পরিবার, বন্ধুবান্ধব, সমাজ এবং উপ-আনুষ্ঠানিক যেমন স্ব-অধ্যয়ন, অভিজ্ঞতা, অনলাইন কোর্স বিভিন্ন উপায়ে অর্জিত হতে পারে। শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো একজন ব্যক্তিকে জ্ঞান সমৃদ্ধ করা, তার চিন্তা শক্তির উন্মোচন ঘটানো এবং তাকে একটি পরিপূর্ণ অর্থবহ জীবনযাপনে সক্ষম করে তোলা। এর মাধ্যমে ব্যক্তি সমাজের একজন সচেতন ও দায়িত্বশীল সদস্য হিসেবে ভূমিকা রাখতে পারে। প্রশ্ন, শিক্ষার সূত্রবিধির প্রবর্তক কে? শিক্ষার সূত্রবিধির প্রবর্তক হলেন ডক্টর E.L. থর্নডাইক। তিনি তার সংযোগবাদ তত্ত্বের অংশ হিসেবে শিক্ষার 3টি প্রধান সূত্র প্রস্তুত করেন। প্রথম সূত্র হলো প্রস্তুতির সূত্র,
দ্বিতীয় হলো অনুশীলনের সূত্র, তৃতীয় ফল লাভের সূত্র প্রস্তাব করেন। প্রশ্ন, প্রেরণা বলতে কি বোঝো? প্রেরণা বলতে বোঝায় সেই অভ্যন্তরীণ শক্তি বা চালিকা শক্তি যা কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে উৎসাহিত করে। এটি আমাদের আচরণকে সক্রিয় করে, দিক নির্দেশনা দেয় এবং ধরে রাখে। প্রেরণা আমাদের আগ্রহ সৃষ্টি করে, উদ্যমী করে তোলে এবং বাধা অতিক্রম করতে সাহায্য করে। প্রশ্ন, যে কোনো দুই ধরনের মৌলিক আবেগের নাম লেখো। যে কোনো দুই ধরনের মৌলিক আবেগের নাম হলো, প্রথম আনন্দ, তৃতীয় হচ্ছে স্যাডনেস বা দুঃখ। মানসিক চাপ বলতে কি বোঝো? মানসিক চাপ হলো একটি শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া যা কোনো ব্যক্তি যখন এমন পরিস্থিতির সম্মুখীন হয় যা তার কাছে ভীতিকর, কঠিন বা নিয়ন্ত্রণের বাইরে মনে হয়। এটি শরীরের স্বাভাবিক প্রক্রিয়া হলেও দীর্ঘস্থায়ী মানসিক চাপ স্বাস্থ্য ও সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 19 নম্বর প্রশ্ন, একজন বহির্মুখী ব্যক্তির দুটি বৈশিষ্ট্য লেখো। একজন বহির্মুখী ব্যক্তির দুটি বৈশিষ্ট্য হলো, তারা অন্যদের সাথে মিশতে ও সামাজিক ইন্টারঅ্যাকশনে উপভোগ করতে পছন্দ করেন। তারা সাধারণত প্রাণবন্ত, উদ্যমী এবং সহজ মিশুক হন। প্রশ্ন, খেলাধুলার সাথে যুক্ত দুটি প্রবৃত্তির নাম লেখো। খেলাধুলার সাথে যুক্ত দুটি প্রবৃত্তি হলো প্রতিযোগিতা, জেতার এবং অন্যদের থেকে ভালো করার সহজাত আকাঙ্ক্ষা। দ্বিতীয় হলো সহযোগিতা, একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যদের সাথে একসাথে কাজ করার প্রবণতা। ক্রীড়া মনোবিজ্ঞানের পরিধি সংক্ষেপে লেখো। ক্রীড়া মনোবিজ্ঞানের পরিধি ব্যাপক এবং এটি মূলত খেলাধুলা, অনুশীলনের মনস্তাত্ত্বিক নীতিগুলির প্রয়োগ নিয়ে কাজ করে। এর পরিধির মধ্যে রয়েছে ক্রীড়াবিদদের কর্মক্ষমতা বৃদ্ধি, মানসিক প্রস্তুতি, চাপ মোকাবিলা, আঘাত থেকে পুনরুদ্ধার, অনুপ্রেরণা বৃদ্ধি, দলগত সংহতি এবং নেতৃত্বের বিকাশ। এটি ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্য ও কল্যাণের উপর আলোকপাত করে। শিখন সঞ্চালনের সংজ্ঞা দাও। শিখন সঞ্চালন বলতে বোঝায় একটি নির্দিষ্ট পরিস্থিতিতে অর্জিত জ্ঞান, দক্ষতা বা অভিজ্ঞতা অন্য একটি নতুন পরিস্থিতিতে প্রয়োগ করার ক্ষমতা। সহজভাবে বলতে গেলে একটি জিনিসে শেখার ফলে অন্য একটি জিনিস শেখা বা করার ক্ষমতা কতটা প্রভাবিত হয় তাই হলো শিখন সঞ্চালন। এটি ইতিবাচক, নেতিবাচক বা শূন্য হতে পারে। অভ্যন্তরীণ প্রেরণা বলতে কি বোঝো? অভ্যন্তরীণ প্রেরণা হলো এমন এক ধরনের অনুপ্রেরণা যা নিজের ভেতর থেকে আসে। এক্ষেত্রে কোনো বাহ্যিক পুরস্কার বা চাপ ছাড়াই ব্যক্তি নিজের আনন্দ, সন্তুষ্টি, আগ্রহ বা অভিব্যক্ত সাফল্যের জন্য কোনো কাজ করে, যেমন শুধুমাত্র খেলার প্রতি ভালোবাসা থেকে খেলাধুলা করা বা নতুন কিছু শেখার আগ্রহ থেকে শেখা। ডক্টর E.L. থর্নডাইকের ফল লাভের সূত্রটি লেখো। ডক্টর E.L. থর্নডাইকের ফল লাভের সূত্র অনুসারে যেসব কাজের ফলাফল সন্তোষজনক হয় সেই কাজগুলি পুনরায় করার প্রবণতা বৃদ্ধি পায় এবং যেসব কাজের ফলাফল অসন্তোষজনক হয় সেই কাজগুলি পুনরায় করার প্রবণতা হ্রাস পায়। অর্থাৎ কোনো আচরণ যদি ইতিবাচক ফল দেয় তবে সেই আচরণ শক্তিশালী হয় এবং ভবিষ্যতে তা আবার হওয়ার সম্ভাবনা বাড়ে। ব্যক্তিত্বের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্যক্তিত্বের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্থায়িত্ব ও ধারাবাহিকতা। ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি সময়ের সাথে সাথে তুলনামূলকভাবে স্থিতিশীল এবং ধারাবাহিক থাকে, যদিও পরিস্থিতি ভেদে কিছু পরিবর্তন সম্ভব। স্বতন্ত্রতা, প্রতিটি ব্যক্তির ব্যক্তিত্ব একক ও স্বতন্ত্র। এই পরিস্থিতিতে দুটি ভিন্ন ব্যক্তি ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে, যা তাদের নিজস্ব ব্যক্তিত্বের প্রতিফলন। উদ্বেগজনিত ব্যাধি কি? উদ্বেগজনিত ব্যাধি হলো এক ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা যেখানে ব্যক্তি অত্যাধিক
অনিয়ন্ত্রিত এবং অযৌক্তিক ভয় ও উদ্বেগে ভোগে। এই উদ্বেগ দৈনন্দিন জীবনের স্বাভাবিক কার্যক্রমে গুরুতর ব্যাঘাত ঘটায় এবং শারীরিক লক্ষণ যেমন বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, অস্থিরতা ইত্যাদি দেখা দিতে পারে। মানসিক দৃঢ়তা বলতে কি বোঝো? মানসিক দৃঢ়তা বলতে এমন একটি মানসিক অবস্থাকে বোঝায় যেখানে ব্যক্তি চাপ, চ্যালেঞ্জ, প্রতিকূলতার মধ্যেও নিজের লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকে এবং অটুট মনোবল বজায় রাখে। মানসিক দৃঢ়তা সম্পন্ন ব্যক্তিরা ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, বাধা বিপত্তিতে ভেঙে না পড়ে আরও শক্তিশালী হয় এবং প্রতিকূল পরিস্থিতিতেও নিজের সেরাটা দিতে পারে। ইতিবাচক ত্বরণযুক্ত শিখনরেখা কাকে বলে? ইতিবাচক ত্বরণযুক্ত শিখনরেখা হলো এমন একটি গ্রাফিক্যাল উপস্থাপনা যা দেখায় যে শিখনের প্রাথমিক পর্যায়ে অগ্রগতি ধীরে থাকে, কিন্তু ধীরে ধীরে অগ্রগতির হার বাড়তে থাকে এবং দ্রুত গতিতে শিখনের উন্নতি হয়। অর্থাৎ সময়ের সাথে সাথে শিখনের দক্ষতা বা কর্মক্ষমতা ক্রমশ দ্রুত গতিতে বৃদ্ধি পায়। প্রশ্ন: মানসিক চাপের দুটি কারণ লেখো। মানসিক চাপের দুটি সাধারণ কারণ হলো পরীক্ষায় চাপ বা কর্মজীবনে প্রত্যাশা, একাডেমিক বা পেশাগত ক্ষেত্রে উচ্চ প্রত্যাশা, কঠোর সময়সীমা বা প্রতিযোগিতামূলক পরিবেশ মানসিক চাপের অন্যতম প্রধান কারণ। দ্বিতীয় হলো সম্পর্কের সমস্যা বা সামাজিক চাপ, পারিবারিক কলহ, বন্ধুদের সমস্যা বা সমাজে মানিয়ে চলার চাপও মানসিক চাপের সৃষ্টি করতে পারে। প্রশ্ন: আবেগের দুটি মৌলিক প্রকারভেদ উল্লেখ করো। আবেগের দুটি মৌলিক প্রকারভেদ হলো প্রাথমিক আবেগ, এগুলি জন্মগত এবং বিশ্বজনীন, যেমন আনন্দ, রাগ, ভয়, দুঃখ, বিস্ময় এবং ঘৃণা। দ্বিতীয় হলো মাধ্যমিক আবেগ, এগুলি প্রাথমিক আবেগের থেকে উদ্ভূত হয় এবং সামাজিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতার মাধ্যমে বিকশিত হয়, যেমন লজ্জা, গর্ব, অপরাধবোধ, ঈর্ষা ইত্যাদি। 5 নম্বরের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন: মনোবিদ্যার অর্থ সম্পর্কে লেখো। শারীর শিক্ষাক্ষেত্রে মনোবিদ্যার সুযোগ সম্পর্কে লেখো। প্রশ্ন: মনোবিদ্যার অর্থ লেখো। শারীর শিক্ষাক্ষেত্রে মনোবিদ্যার সুযোগ সম্পর্কে লেখো। উত্তর হবে মনোবিদ্যার অর্থ। মনোবিদ্যা হলো বিজ্ঞান ভিত্তিক একটি শাখা যা মানুষ এবং অন্যান্য প্রাণীর মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া ও আচরণ নিয়ে আলোচনা করে। এর প্রধান উদ্দেশ্য হলো মানুষের চিন্তা, অনুভূতি, আচরণের কারণ অনুসন্ধান করা, সেগুলোকে ব্যাখ্যা করা এবং ক্ষেত্র বিশেষে তার পূর্বাভাস দেওয়া ও নিয়ন্ত্রণ করা। এটি কেবল মনের অধ্যয়ন নয়, বরং মানুষের সামগ্রিক কার্যকলাপ এবং তার ভেতরের ও বাইরের প্রভাবগুলি বিবেচনা করে। শারীর শিক্ষার ক্ষেত্রে মনোবিদ্যার সুযোগ। শারীর শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞান প্রয়োগের অনেক সুযোগ রয়েছে। একজন শারীর শিক্ষক বা শিক্ষিকা মনোবিজ্ঞানের ধারণা ব্যবহার করে শিক্ষার্থীদের শারীরিক কার্যকলাপের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারেন এবং তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারেন। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ উল্লেখ করা হলো। প্রেরণা বৃদ্ধি। শিক্ষার্থীদের শারীরিক অনুশীলনে উৎসাহিত করতে এবং তাদের মধ্যে দীর্ঘস্থায়ী আগ্রহ তৈরি করতে মনোবিদ্যার কৌশল ব্যবহার করা যায়। আচরণ ব্যবস্থাপনা। খেলার মাঠ বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের নিয়ম মেনে চলতে এবং সুশৃঙ্খল আচরণ করতে সহায়তা করার জন্য মনোবৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। তৃতীয় হলো মানসিক প্রস্তুতি। ক্রীড়াবিদদের প্রতিযোগিতা বা কঠিন অনুশীলনের জন্য মানসিকভাবে প্রস্তুত করতে এবং তাদের মানসিক চাপ মোকাবেলা করার দক্ষতা বাড়াতে সাহায্য করে। দলীয় সংহতি। দলগত খেলার ক্ষেত্রে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া, সহযোগিতা এবং একতা বাড়াতে মনোবিদ্যার জ্ঞান কাজে লাগে। শিক্ষণ উন্নতি। কার্যকর শিক্ষণ পদ্ধতি নির্বাচন এবং প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক দক্ষতা দ্রুত অর্জন করতে সাহায্য করে।
ষষ্ঠম, পুনর্বাসন প্রক্রিয়া। আঘাতপ্রাপ্ত খেলোয়াড়দের মানসিক ধাক্কা সামলাতে এবং তাদের দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে উৎসাহিত করতে সহায়তা করে। সপ্তম হচ্ছে ব্যক্তিত্ব গঠন। শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং ইতিবাচক সামাজিক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। সংক্ষেপে, শারীরিক শিক্ষার লক্ষ্য হল শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উভয় দিকই সুস্থ ও সক্ষম করে তোলা। মনোবিদ্যার জ্ঞান এই লক্ষ্য অর্জনে একজন শিক্ষককে আরও কার্যকর ভূমিকা পালন করতে সাহায্য করে। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষণ বলতে কী বোঝো? শিক্ষণের সূত্রগুলো বিবৃত করো। সহজভাবে বলতে গেলে শিক্ষণ হলো অভিজ্ঞতা বা প্রশিক্ষণের মাধ্যমে আচরণের স্থায়ী পরিবর্তন। এর মানে হলো যখন আমরা কোনো নতুন কিছু শিখি তখন আমাদের জ্ঞান, দক্ষতা বা দৃষ্টিভঙ্গিতে এমন পরিবর্তন আসে যা দীর্ঘস্থায়ী হয় এবং আমাদের পরবর্তী আচরণকে প্রভাবিত করে। এই পরিবর্তন ইতিবাচক বা নেতিবাচক দুটোই হতে পারে, তবে শিক্ষাবিজ্ঞানে সাধারণত ইতিবাচক পরিবর্তনকেই শিক্ষণ হিসেবে গণ্য করা হয়। অন্যভাবে বলা যায়, শিক্ষণ একটি সক্রিয় প্রক্রিয়া যেখানে ব্যক্তি নতুন তথ্য, ধারণা, দক্ষতা এবং মূল্যবোধ অর্জন করে এবং সেগুলোকে নিজের অভিজ্ঞতার সাথে একত্রীভূত করে। এই প্রক্রিয়া স্মৃতি তৈরি, সমস্যা সমাধান এবং পরিবেশের সাথে অভিযোজনে সহায়তা করে। শিক্ষণের সূত্রগুলির বিবৃতি। মনোবিজ্ঞানী এডওয়ার্ড থর্নডাইক শিক্ষণের 3টি প্রধান সূত্র প্রস্তাব করেছেন, যা থর্নডাইকের শিক্ষণের সূত্র নামে পরিচিত। এই সূত্রগুলি হলো প্রস্তুতির সূত্র। এই সূত্র অনুসারে যখন কোনো কাজ করার জন্য স্নায়ুতন্ত্র প্রস্তুত থাকে তখন কাজটি করা আনন্দদায়ক হয় এবং না করলে বিরক্তি লাগে। অর্থাৎ শেখার জন্য শিক্ষার্থীর মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকা প্রয়োজন। যদি তারা প্রস্তুত না থাকে তবে শেখা কার্যকর হবে না। দ্বিতীয়, অনুশীলনের সূত্র। এই সূত্রটি 2টি উপসূত্রের উপর ভিত্তি করে গঠিত। এই 2টি উপসূত্র হলো ব্যবহারের সূত্র। কোনো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ যত বেশি বার ঘটে সেই সংযোগ তত দৃঢ় হয়। অর্থাৎ কোনো বিষয় বারবার অনুশীলন করলে তা ভালোভাবে শেখা যায় এবং মনে থাকে। তৃতীয় হলো অব্যবহারের সূত্র। কোনো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ দীর্ঘ সময় ধরে না ঘটলে সেই সংযোগ দুর্বল হয়ে যায়। অর্থাৎ শেখা বিষয় দীর্ঘদিন ব্যবহার না করলে তা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয় সূত্র, ফল লাভের সূত্র। এই সূত্র অনুসারে আচরণের পর যদি ইতিবাচক ফল যেমন পুরস্কার, প্রশংসা পাওয়া যায় তবে সেই আচরণটি পুনরাবৃত্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। বিপরীতভাবে যদি নেতিবাচক ফল যেমন শাস্তি, তিরস্কার পাওয়া যায় তবে সেই আচরণটি পুনরাবৃত্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। অর্থাৎ শেখার ক্ষেত্রে ফলাফলের গুরুত্ব অপরিসীম। ইতিবাচক ফল শিক্ষাকে আরও শক্তিশালী করে তোলে। এই 3টি প্রধান সূত্র ছাড়াও থর্নডাইক শিক্ষণের আরও কিছু গণসূত্র উল্লেখ করেছেন, তবে এই 3টি সূত্রই শিক্ষণের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। পেশনার সংজ্ঞা দাও। পেশনা হলো সেই অভ্যন্তরীণ শক্তি বা তাড়না যা কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে উৎসাহিত করে, দিক নির্দেশনা দেয় এবং ধরে রাখে। এটি মানুষের অন্তর্নিহিত একটি মানসিক অবস্থা যা তাকে কোনো উদ্দেশ্য পূরণের জন্য সক্রিয় করে তোলে। পেশনা আমাদের আচরণকে শুরু করতে, বজায় রাখতে এবং তীব্রতা প্রদান করতে সাহায্য করে। অন্যভাবে বলা যায়, পেশনা হলো অভাব বা প্রয়োজন থেকে সৃষ্ট এক প্রকার মানসিক চাপ যা ব্যক্তিকে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে চালিত করে। পেশনার প্রকারভেদ। পেশনাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটি হলো অভ্যন্তরীণ পেশনা। এই প্রকার পেশনা ব্যক্তির ভেতর থেকে আসে। যখন কোনো কাজ করতে ভালো লাগে, আনন্দ পাওয়া যায় বা ব্যক্তিগত সন্তুষ্টি লাভ হয় তখন অভ্যন্তরীণ পেশনা কাজ করে। এর জন্য কোনো বাহ্যিক পুরস্কার বা স্বীকৃতির প্রয়োজন হয় না, যেমন শখের জন্য গান গাওয়া, নতুন কিছু শেখা, স্বেচ্ছাসেবী কাজ করা ইত্যাদি। দ্বিতীয় হলো বাহ্যিক পেশনা।
এই প্রকার পেশনা বাহ্যিক উৎস থেকে আসে। কোনো কাজ করার জন্য যখন পুরস্কার, প্রশংসা, খ্যাতি, অর্থ বা শাস্তির ভয় থাকে তখন বাহ্যিক পেশনা কাজ করে। কাজটির নিজস্ব আগ্রহের চেয়ে প্রাপ্ত ফল এখানে মুখ্য ভূমিকা পালন করে, যেমন ভালো ফলাফলের জন্য পড়াশোনা করা, পদোন্নতির জন্য কাজ করা, শান্তি এড়ানোর জন্য নিয়ম মেনে চলা ইত্যাদি। এছাড়াও কিছু মনোবিজ্ঞানী পেশনাকে আরও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করেছেন, যেমন জৈবিক পেশনা, ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, যৌনতা ইত্যাদি শারীরিক চাহিদা পূরণের তাড়না। দ্বিতীয় হচ্ছে সামাজিক পেশনা, অন্যের সাথে সম্পর্ক স্থাপন, স্বীকৃতি লাভ, ক্ষমতা অর্জন, সাহায্য করা ইত্যাদি সামাজিক চাহিদা থেকে উৎপন্ন পেশনা। তৃতীয় হলো অর্জন পেশনা, কঠিন কাজ সম্পন্ন করা, দক্ষতা অর্জন এবং সাফল্যের আকাঙ্ক্ষা। চতুর্থ হলো ক্ষমতার পেশনা, অন্যদের উপর প্রভাব বিস্তার করা, নিয়ন্ত্রণ করা এবং কর্তৃত্ব ফলানোর আকাঙ্ক্ষা। এই বিভিন্ন প্রকার পেশনা মানুষের আচরণকে বিভিন্নভাবে প্রভাবিত করে এবং লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনটি কখন বেশি কার্যকর হবে তা ব্যক্তি ও পরিস্থিতি এবং লক্ষ্যের উপর নির্ভর করে। চতুর্থ প্রশ্ন, উদ্বেগের প্রকারভেদগুলি কি কি, এর কারণ সম্পর্কে লেখো। উত্তর, উদ্বেগের প্রকারভেদ ও কারণ। উদ্বেগ একটি স্বাভাবিক অনুভূতি হলেও যখন এটি অতিরিক্ত এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তা বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। উদ্বেগকে প্রধানত 6টি মূল প্রকারে ভাগ করা যায়। সাধারণকৃত উদ্বেগ ব্যাধি, এই ধরনের উদ্বেগ ব্যক্তি দীর্ঘস্থায়ীভাবে এবং একাধিক বিষয়ে অতিরিক্ত চিন্তা ও অস্থিরতায় ভোগে। এর কোনো সুনির্দিষ্ট কারণ নাও থাকতে পারে এবং এটি দৈনন্দিন জীবনযাত্রার উল্লেখযোগ্য প্রভাব ফেলে। ব্যক্তি প্রায়শই বিশ্রামহীনতা, মনোযোগের অভাব ও পেশি টানে ভোগে। দ্বিতীয়, সামাজিক উদ্বেগ ব্যাধি বা সামাজিক ভীতিকরতা। এই উদ্বেগে ব্যক্তি সামাজিক পরিস্থিতিতে বা লোকসম্মুখে কোনো কাজ করতে তীব্র ভয় অনুভব করে। সমালোচনা, অপমান বা প্রত্যাখ্যানের ভয়ে তারা সামাজিক মেলামেশা এড়িয়ে চলে। জনসম্মুখে কথা বলা, খাওয়া বা লেখার মতো সাধারণ কাজও তাদের কাছে ভীতিকর মনে হতে পারে। তৃতীয়, আতঙ্ক ব্যাধি। এই ব্যাধিতে আকস্মিক এবং তীব্র ভয়ের অনুভূতি হয়, যাকে আতঙ্ক আক্রমণ বলা হয়। এই আক্রমণে বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা এবং মৃত্যু ভয়ের মতো শারীরিক ও মানসিক লক্ষণ দেখা যায়। প্রত্যাশিতভাবে এই আক্রমণগুলি হওয়ার কারণে ব্যক্তি পরবর্তী আক্রমণের ভয়ে উদ্বেগে থাকতে পারে। চতুর্থ হলো নির্দিষ্ট ভীতিকরতা। এটি কোনো বিশেষ বস্তু, প্রাণী, স্থান বা পরিস্থিতির প্রতি তীব্র ও অযৌক্তিক ভয়। এই ভয় এতটা প্রবল হয় যে ব্যক্তি সেই পরিস্থিতি বা বস্তুটি এড়িয়ে চলতে চেষ্টা করে, যা তাদের দৈনন্দিন জীবনকে সীমিত করে ফেলতে পারে। উদাহরণস্বরূপ, উঁচুতে ওঠা, পোকামাকড় দেখা বা ছোট আবদ্ধ স্থানে থাকা নিয়ে ভয়। বিচ্ছেদ উদ্বেগ ব্যাধি সাধারণত শিশু ও কিশোরের মধ্যে দেখা গেলেও এটি প্রাপ্তবয়স্কদের মধ্যেও দেখা যেতে পারে। এই ক্ষেত্রে ব্যক্তি যাদের সাথে তাদের গভীর ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে তাদের থেকে দূরে থাকার বা হারানোর তীব্র ভয় অনুভব করে। এর ফলে তারা একা থাকতে বা বাড়ি থেকে দূরে যেতে দ্বিধাবোধ করে। ষষ্ঠম হলো নির্বাচনী মৌনতা। এটি শিশুদের একটি উদ্বেগজনিত ব্যাধি, যেখানে তারা কিছু নির্দিষ্ট সামাজিক পরিস্থিতিতে যেমন স্কুলে কথা বলতে পারে না, যদিও অন্য পরিস্থিতিতে যেমন বাড়িতে স্বাভাবিকভাবে কথা বলে। এটি ইচ্ছাকৃত নীরবতা নয়, বরং উদ্বেগের কারণে কথা বলতে না পারার অক্ষমতা।
উদ্বেগের কারণগুলি বহুবিধ এবং জটিল। কোনো একটি নির্দিষ্ট কারণে নয়, বরং একাধিক জৈবিক, মনস্তাত্ত্বিক এবং পরিবেশগত কারণে সংমিশ্রণে উদ্বেগ সৃষ্টি হতে পারে। প্রথমত, জৈবিক কারণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মস্তিষ্কের নির্দিষ্ট কিছু রাসায়নিক পদার্থের যেমন নিউরোট্রান্সমিটার ভারসাম্যহীনতা উদ্বেগের সাথে যুক্ত। বংশগতভাবে উদ্বেগের প্রবণতা দেখা যায়, অর্থাৎ পরিবারের কোনো ব্যক্তি উদ্বেগজনিত সমস্যা থাকলে অন্যদেরও এই সমস্যার সম্ভাবনা বেশি থাকে। দ্বিতীয়ত, মনস্তাত্ত্বিক কারণ উদ্বেগের জন্ম দিতে পারে। শৈশবে ট্রমাটিক অভিজ্ঞতা, নেতিবাচক চিন্তাভাবনার ধরন, অতি সংবেদনশীল ব্যক্তিত্ব এবং যে কোনো অনিশ্চয়তা বা ঝুঁকির প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা উদ্বেগের কারণ হতে পারে। শেখা এবং অভিজ্ঞতার মাধ্যমেও উদ্বেগ তৈরি হতে পারে, যেমন কোনো ভীতিজনক ঘটনার সম্মুখীন হওয়ার পর সেই বিষয়ে উদ্বেগ স্থায়ী হতে পারে। তৃতীয়ত, পরিবেশগত কারণ উদ্বেগের উপর সিগনিফিক্যান্ট প্রভাব ফেলে। দীর্ঘস্থায়ী মানসিক চাপ, কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে সমস্যা, সম্পর্কের টানাপোড়েন, আর্থিক সংকট এবং সামাজিক সমর্থনের অভাব উদ্বেগের ঝুঁকি বাড়াতে পারে। বর্তমানে অস্থির জীবনযাপন এবং প্রতিযোগিতামূলক পরিবেশেও অনেক সময় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। পরিশেষে বলা যায়, উদ্বেগ একটি জটিল মানসিক অবস্থা যার পেছনে একাধিক কারণ জড়িত থাকে। এর প্রকারভেদগুলি বিভিন্ন ধরনের লক্ষণ ও ভীতির মাধ্যমে প্রকাশিত হয় এবং ব্যক্তির জীবনযাত্রার মানকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। সঠিক রোগ নির্ণয় এবং উপযুক্ত চিকিৎসার জন্য একজন মানসিক স্বাস্থ্য পেশাদারের পরামর্শ নেওয়া অপরিহার্য। পঞ্চম প্রশ্ন, ক্রীড়া মনোবিজ্ঞানের অর্থ ও গুরুত্ব লেখো। ক্রীড়া মনোবিজ্ঞানের অর্থ। ক্রীড়া মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের একটি শাখা যা ক্রীড়া ও শারীরিক কার্যকলাপের প্রেক্ষাপটে মানুষের আচরণ এবং মানসিক প্রক্রিয়াগুলির অধ্যয়ন করে। এটি ক্রীড়াবিদদের কর্মক্ষমতা, সুস্থতা এবং অংশগ্রহণের সাথে সম্পর্কিত মানসিক দিকগুলি বোঝায় এবং প্রয়োগ করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। সহজ কথায়, ক্রীড়া মনোবিজ্ঞান আলোচনা করে কিভাবে মানসিক কারণগুলি ক্রীড়া কার্যকলাপ এবং কর্মক্ষমতাকে প্রভাবিত করে এবং কিভাবে ক্রীড়া ও ব্যায়াম মানসিক শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। গুরুত্ব। ক্রীড়া মনোবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হলো। কর্মক্ষমতা বৃদ্ধি। ক্রীড়া মনোবিজ্ঞান ক্রীড়াবিদদের মানসিক ক্ষমতা যেমন মনোযোগ, আত্মবিশ্বাস, প্রেরণা এবং মানসিক দৃঢ়তা বাড়াতে সাহায্য করে। এই দক্ষতাগুলি তাদের প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার সময় তাদের সেরাটা দিতে সাহায্য করে। মানসিক চাপ মোকাবেলা। ক্রীড়াবিদদের প্রতিযোগিতা এবং প্রশিক্ষণের সময় প্রচুর মানসিক চাপের সম্মুখীন হতে হয়। ক্রীড়া মনোবিজ্ঞান তাদের এই চাপ মোকাবেলা করার কৌশল শেখায়, যা তাদের উদ্বেগ কমাতে এবং শান্ত থাকতে সাহায্য করে। লক্ষ্য নির্ধারণ ও অর্জন। ক্রীড়া মনোবিজ্ঞান ক্রীড়াবিদদের বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য মানসিক প্রস্তুতি নিতে সাহায্য করে। আঘাত থেকে পুনরুদ্ধার। আঘাতের পর খেলাধুলায় ফিরে আসা মানসিকভাবে সঠিক হতে পারে। ক্রীড়া মনোবিজ্ঞান ক্রীড়াবিদদের ধৈর্য ধরতে, ইতিবাচক মনোভাব বজায় রাখতে এবং দ্রুত পুনরুদ্ধার করতে সাহায্য করে। দলের সংহতি বৃদ্ধি। দলগত খেলাধুলায় ক্রীড়া মনোবিজ্ঞান খেলোয়াড়দের মধ্যে যোগাযোগ, সহযোগিতা এবং বোঝাপড়া উন্নত করতে সাহায্য করে, যা তাদের দলের সামগ্রিক কর্মক্ষমতাকে উন্নত করে। প্রেরণা বৃদ্ধি। ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য প্রেরণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রীড়া মনোবিজ্ঞান তাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রেরণা বজায় রাখতে সাহায্য করে। মানসিক সুস্থতা। ক্রীড়া মনোবিজ্ঞান কেবল কর্মক্ষমতা বৃদ্ধির উপরই মনোযোগ দেয় না, বরং ক্রীড়াবিদদের
মানসিক সুস্থতা এবং ভালো থাকার উপর জোর দেয়। এটি তাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি শনাক্ত করতে এবং সমাধান করতে সাহায্য করে। কোচিংয়ের উন্নতি। ক্রীড়া মনোবিজ্ঞানের জ্ঞান কোচদের খেলোয়াড়দের মানসিক দিকগুলি বুঝতে এবং তাদের সাথে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে সাহায্য করে। এর ফলে কোচিংয়ের মান উন্নত হয়। সংক্ষেপে, ক্রীড়া মনোবিজ্ঞান ক্রীড়াবিদদের শুধু শারীরিক দিক থেকেই নয়, মানসিক দিক থেকেও শক্তিশালী করে তোলে, যা তাদের সাফল্য ও সুস্থ জীবনের জন্য অপরিহার্য। ষষ্ঠম প্রশ্ন, সহনীয় শারীরিক শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে শিক্ষার ক্লাসিক্যাল কন্ডিশনিং তত্ত্বের গুরুত্ব ব্যাখ্যা করো। সহনীয় শারীরিক শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে শিক্ষায় ক্লাসিক্যাল কন্ডিশনিং তত্ত্বের গুরুত্ব অপরিসীম। এই তত্ত্ব মূলত একটি উদ্দীপকের সাথে অন্য একটি উদ্দীপককে সংযোগ স্থাপনের মাধ্যমে নতুন প্রক্রিয়া তৈরি করে। শারীরিক শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে এই নীতি প্রয়োগ করে শিক্ষার্থীদের আচরণ ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হলো। ইতিবাচক মনোভাব তৈরি। ক্লাসিক্যাল কন্ডিশনিং এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক কার্যকলাপ এবং ক্রীড়ার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করা যেতে পারে। উদাহরণস্বরূপ, শিক্ষকরা যদি আনন্দদায়ক সঙ্গীতের সাথে হালকা ব্যায়াম যুক্ত করেন, তাহলে শিক্ষার্থী সঙ্গীতের সাথে ইতিবাচক অনুভূতি যুক্ত করতে শিখবে এবং পরবর্তীতে সঙ্গীত শুনলেই তাদের মধ্যে ব্যায়াম করার আগ্রহ সৃষ্টি হতে পারে। রুটিন এবং অভ্যাসের গঠন। শারীরিক শিক্ষার ক্লাসে নির্দিষ্ট কিছু সংকেত বা নির্দেশের সাথে কিছু নির্দিষ্ট কার্যকলাপ নিয়মিতভাবে যুক্ত করার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটি স্বয়ংক্রিয় রুটিন তৈরি করা সম্ভব। যেমন শিক্ষকের হুইসেলের সাথে দৌড়ানো শুরু করা বা নির্দিষ্ট বাদ্যযন্ত্রের আওয়াজের সাথে স্ট্রেচিং করা। এই ধরনের পুনরাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা ওই সংকেতের সাথে নির্দিষ্ট কাজটি স্বয়ংক্রিয়ভাবে করতে অভ্যস্ত হয়ে উঠবে। ভীতি ও উদ্বেগের হ্রাস। কিছু শিক্ষার্থী বিশেষ কিছু শারীরিক কার্যকলাপ বা খেলার প্রতি ভীতি বা উদ্বেগ অনুভব করতে পারে। ক্লাসিক্যাল কন্ডিশনিং এর মাধ্যমে ধীরে ধীরে তাদের এই ভয় কমানো সম্ভব। ভীতিকর পরিস্থিতির সাথে ইতিবাচক বা আরামদায়ক উদ্দীপক যুক্ত করার মাধ্যমে, যেমন শিক্ষকের বন্ধুত্বপূর্ণ আচরণ বা উৎসাহ ব্যঞ্জক কথা, শিক্ষার্থীদের মধ্যে সেই পরিস্থিতির প্রতি নেতিবাচক অনুভূতি হ্রাস করা যেতে পারে। দ্রুত এবং স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া তৈরি। খেলার সাথে দ্রুত ও স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের মাধ্যমে খেলোয়াড়দের নির্দিষ্ট পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। যেমন ফুটবলের পেনাল্টি শুরুর সময় গোলকিপারকে নির্দিষ্ট মুভমেন্টের সাথে দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য কন্ডিশনিং করা যেতে পারে। আঘাতের প্রতিরোধে সহায়তা। কিছু ক্ষেত্রে ক্লাসিক্যাল কন্ডিশনিং ব্যবহার করে খেলোয়াড়দের তাদের শরীরের প্রতি আরও বেশি সচেতন করা যায়। নির্দিষ্ট সংকেতের সাথে শরীরের বিশেষ অবস্থা, যেমন অস্বস্তি বা ক্লান্তিবোধ সংযোগ স্থাপন করে খেলোয়াড়রা আঘাতের প্রাথমিক লক্ষণগুলি চিনতে এবং দ্রুত ব্যবস্থা নিতে শিখতে পারে। মানসিক প্রস্তুতি। প্রতিযোগিতার পূর্বে খেলোয়াড়দের মানসিক প্রস্তুতিতে ক্লাসিক্যাল কন্ডিশনিং সহায়ক হতে পারে। নির্দিষ্ট রুটিন, যেমন বিশেষ সঙ্গীত শোনা বা কিছু নির্দিষ্ট শারীরিক মুভমেন্ট তৈরি করার মাধ্যমে খেলোয়াড়রা একটি শান্ত ও মনোযোগী মানসিক অবস্থায় পৌঁছাতে পারে। এই রুটিনগুলি প্রতিযোগিতার পরিবেশের সাথে ইতিবাচক অনুভূতি যুক্ত করতে সাহায্য করে। পরিশেষে বলা যায়, সহনীয় শারীরিক শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে শিক্ষায় ক্লাসিক্যাল কন্ডিশনিং তত্ত্ব প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উভয় দিকেই উন্নতি সম্ভব। শিক্ষকরা এই তত্ত্বের মূল নীতিগুলি বুঝে তাদের শিক্ষাদান পদ্ধতিতে প্রয়োগ করলে শিক্ষার্থীরা আরও আগ্রহী, আত্মবিশ্বাসী এবং দক্ষ হয়ে উঠবে। 7 নম্বর প্রশ্ন, প্রেরণা ও ক্রীড়া দক্ষতা সম্পর্কে লেখো। প্রেরণা ও ক্রীড়া দক্ষতার মধ্যে একটি গভীর দ্বিমুখী সম্পর্ক বিদ্যমান।
প্রেরণা হলো সেই চালিকা শক্তি যা একজন ব্যক্তিকে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে ধাবিত করে। ক্রীড়া ক্ষেত্রে এই লক্ষ্য হতে পারে ভালো পারফর্ম করা, জয়লাভ করা, ব্যক্তিগত উন্নতি করা, অথবা কেবল খেলাধুলায় অংশগ্রহণ করে আনন্দ লাভ করা। প্রেরণা ক্রীড়াবিদদের প্রশিক্ষণ নিতে, কঠিন পরিস্থিতিতে লড়াই করতে এবং তাদের দক্ষতা বিকাশে অবিচল থাকতে সাহায্য করে। অন্যদিকে ক্রীড়া দক্ষতা হলো একটি খেলার কৌশল, শারীরিক ক্ষমতা, মানসিক প্রস্তুতির সমন্বয় যা একজন ক্রীড়াবিদকে ভালো পারফর্ম করতে সক্ষম করে। এই দক্ষতা অর্জনের জন্য নিয়মিত অনুশীলন, সঠিক প্রশিক্ষণ এবং মানসিক একাগ্রতা প্রয়োজন। এই দুটি ধারণা কিভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত তার নিচে আলোচনা করা হলো। প্রেরণার প্রভাব ক্রীড়া দক্ষতার উপর। প্রশিক্ষণে আগ্রহ ও একাগ্রতা। উচ্চ মাত্রায় প্রেরণা একজন ক্রীড়াবিদকে নিয়মিত ও কঠোর প্রশিক্ষণ নিতে উৎসাহিত করে। যখন একজন খেলোয়াড়ের লক্ষ্য অর্জনের তীব্র আকাঙ্ক্ষা থাকে তখন সে অনুশীলনে আরও বেশি মনোযোগ দেয় এবং নতুন দক্ষতা শেখা এবং পুরনো দক্ষতা উন্নত করার জন্য আরও বেশি পরিশ্রম করে। অধ্যবসায় ও ধৈর্য। ক্রীড়া দক্ষতা রাতারাতি অর্জিত হয় না, এর জন্য দীর্ঘ সময় ধরে অনুশীলন এবং ধৈর্য ধারণের প্রয়োজন। প্রবল প্রেরণা খেলোয়াড়দের ব্যর্থতা ও প্রতিকূলতা সত্ত্বেও তাদের লক্ষ্যে অবিচল থাকতে সাহায্য করে। মানসিক দৃঢ়তা। প্রতিযোগিতার সময় মানসিক চাপ মোকাবেলা করা এবং নিজের উপর বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ প্রেরণা খেলোয়াড়দের মানসিকভাবে শক্তিশালী করে তোলে, যা তাদের কঠিন পরিস্থিতিতেও সেরাটা দিতে সাহায্য করে। নতুন দক্ষতা অর্জন। যখন প্রথম একজন খেলোয়াড় অনুপ্রাণিত থাকে তখন সে নতুন কৌশল এবং দক্ষতা শেখার জন্য আরও বেশি আগ্রহী হয়। তারা কোচের নির্দেশনা মনোযোগ সহকারে শোনে এবং নতুন পদ্ধতি প্রয়োগ করার চেষ্টা করে। উন্নত কর্মক্ষমতা। পরিশেষে শক্তিশালী প্রেরণা সরাসরি ক্রীড়া ক্ষমতাকে উন্নত করে এবং একজন অনুপ্রাণিত খেলোয়াড় তার শারীরিক ও মানসিক ক্ষমতাকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারে এবং প্রতিযোগিতায় ভালো ফল করতে সক্ষম হয়। ক্রীড়া দক্ষতার প্রভাব প্রেরণার উপর। সাফল্যের অভিজ্ঞতা। যখন একজন ক্রীড়াবিদ তার দক্ষতা ব্যবহার করে সাফল্য অর্জন করে, যেমন কোনো খেলায় জেতা বা ব্যক্তিগত সেরা পারফর্ম করা, তখন তার আত্মবিশ্বাস বাড়ে এবং সে আরও বেশি অনুপ্রাণিত হয়। সাফল্যের অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য প্রেরণার উৎস হিসেবে কাজ করে। দক্ষতা বৃদ্ধির সন্তুষ্টি। ধীরে ধীরে দক্ষতা বৃদ্ধি পাওয়ায় একজন খেলোয়াড়ের মধ্যে আত্মতৃপ্তি সৃষ্টি করে। নিজের উন্নতি দেখতে পাওয়াই তাকে আরও বেশি অনুশীলন করতে এবং আরও উন্নত হওয়ার জন্য অনুপ্রাণিত করে। স্বীকৃতি ও প্রশংসা। যখন একজন খেলোয়াড় তার দক্ষতার জন্য কোচ, সতীর্থ বা দর্শকদের কাছ থেকে স্বীকৃতি ও প্রশংসা পায় তখন তার প্রেরণা আরও দৃঢ় হয়। এই বাহ্যিক পুরস্কার তাকে আরও ভালো পারফর্ম করার জন্য উৎসাহিত করে। সংক্ষেপে, প্রেরণা হলো ক্রীড়া দক্ষতার ভিত্তি এবং ক্রীড়া দক্ষতা বৃদ্ধির সাথে সাথে প্রেরণা আরও শক্তিশালী হয়। এই দুটি উপাদান একে অপরের পরিপূরক এবং একটি সফল ক্রীড়া ক্যারিয়ারের জন্য অপরিহার্য। একজন ক্রীড়াবিদ যত বেশি অনুপ্রাণিত হবে তত বেশি অনুশীলন করবে এবং তার দক্ষতা তত উন্নত করবে। অন্যদিকে দক্ষতা বৃদ্ধি পেলে তার আত্মবিশ্বাস ও প্রেরণা আরও বাড়বে, যা তাকে আরও ভালো পারফর্ম করতে সাহায্য করবে। এই ইতিবাচক চক্র ক্রীড়াবিদদের তাদের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে সহায়তা করে। 8 নম্বর প্রশ্ন, ক্রীড়া দক্ষতার ওপর নেতিবাচক ও ইতিবাচক আবেগের প্রভাব আলোচনা করো। উত্তর, ক্রীড়া দক্ষতার উপর নেতিবাচক ও ইতিবাচক আবেগের প্রভাব। আবেগ আমাদের অনুভূতি ও মানসিক অবস্থার বহিঃপ্রকাশ, যা আমাদের চিন্তাভাবনা, আচরণ এবং কর্মক্ষমতাকে প্রভাবিত করে। ক্রীড়া ক্ষেত্রে আবেগ খেলোয়াড়দের দক্ষতা ও পারফরম্যান্সের উপর গভীর প্রভাব ফেলে। এই
এই প্রভাব ইতিবাচক বা নেতিবাচক উভয় হতে পারে। প্রথম পয়েন্ট, ইতিবাচক আবেগের প্রভাব। ইতিবাচক আবেগ যেমন আনন্দ, উত্তেজনা, আত্মবিশ্বাস, আশা এবং উৎসাহ ক্রীড়াবিদদের কর্মক্ষমতার উপর বেশ কয়েকটি ইতিবাচক প্রভাব ফেলে। উন্নত মনোযোগ ও একাগ্রতা। ইতিবাচক আবেগ খেলোয়াড়দের বর্তমান মুহূর্তে মনোযোগ দিতে এবং অপ্রয়োজনীয় চিন্তা বাদ দিতে সাহায্য করে। এটি তাদের খেলার উপর আরও বেশি মনোযোগ কেন্দ্রীভূত করতে এবং ভুল করার সম্ভাবনা কমাতে সাহায্য করে। বৃদ্ধিপ্রাপ্ত প্রেরণা। আনন্দ ও উৎসাহের মতো ইতিবাচক আবেগ খেলোয়াড়দের আরও বেশি চেষ্টা করতে এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে উৎসাহিত করে। তারা অনুশীলনে আরও বেশি আগ্রহী হয় এবং প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়। উন্নত আত্মবিশ্বাস। নিজের দক্ষতা এবং সাফল্যের সম্ভাবনা সম্পর্কে ইতিবাচক অনুভূতি খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ায়। এই আত্মবিশ্বাস তাদের কঠিন পরিস্থিতিতে সাহসী সিদ্ধান্ত নিতে এবং ঝুঁকি নিতে সাহায্য করে, যা প্রায়শই ভালো পারফরম্যান্সের জন্য জরুরি। শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি। ইতিবাচক আবেগ খেলোয়াড়দের মধ্যে এক ধরনের মানসিক ও শারীরিক শক্তি সঞ্চার করে। তারা ক্লান্তি কম অনুভব করে এবং দীর্ঘ সময় ধরে উচ্চ তীব্রতায় পারফর্ম করতে সক্ষম হয়। সহযোগিতা ও দলের সংহতি বৃদ্ধি। দলগত খেলায় ইতিবাচক আবেগ খেলোয়াড়দের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করতে, একে অপরের প্রতি সমর্থন যোগাতে এবং সম্মিলিতভাবে কাজ করতে উৎসাহিত করে। এটি দলের সামগ্রিক কর্মক্ষমতাকে উন্নত করে। কৌশলগত নমনীয়তা। ইতিবাচক মানসিক অবস্থায় খেলোয়াড়রা নতুন পরিস্থিতি ও প্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবেলায় আরও বেশি নমনীয় এবং উদ্ভাবনী হতে পারে। তারা দ্রুত সমস্যা সমাধান করতে এবং কার্যকর সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। পরবর্তী পয়েন্ট, নেতিবাচক আবেগের প্রভাব। অন্যদিকে নেতিবাচক আবেগ যেমন ভয়, উদ্বেগ, রাগ, হতাশা, চাপ ক্রীড়াবিদদের কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। মনোযোগের ব্যাঘাত। উদ্বেগ এবং ভয় খেলোয়াড়দের মনোযোগ বিক্ষিপ্ত করে এবং তাদের খেলার গুরুত্বপূর্ণ দিকগুলি থেকে মন সরিয়ে দেয়। এর ফলে তারা ভুল সিদ্ধান্ত নিতে পারে এবং কৌশলগত ভুল করতে পারে। হ্রাসপ্রাপ্ত প্রেরণা। হতাশা এবং রাগ খেলোয়াড়দের মনোবল ভেঙে দিতে পারে এবং তাদের অনুশীলন ও খেলার প্রতি আগ্রহ কমিয়ে দিতে পারে। তারা সহজেই হাল ছেড়ে দিতে পারে এবং তাদের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে ব্যর্থ হতে পারে। আত্মবিশ্বাসের অভাব। নেতিবাচক আবেগ খেলোয়াড়দের নিজেদের দক্ষতা এবং সাফল্যের সম্ভাবনা সম্পর্কে সন্দেহ সৃষ্টি করে। আত্মবিশ্বাসের অভাবে তারা দ্বিধাগ্রস্ত থাকে এবং তাদের স্বাভাবিক খেলতে ব্যর্থ হয়। শারীরিক উত্তেজনা ও সমন্বয়ের অভাব। অতিরিক্ত উদ্বেগ বা চাপ শরীরে উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা মাংসপেশির টান বৃদ্ধি করে এবং শারীরিক সমন্বয়কে ব্যাহত করে। এর ফলে খেলোয়াড়রা দ্রুত নড়াচড়া করতে বা সূক্ষ্ম মোটর দক্ষতা প্রদর্শন করতে সমস্যা অনুভব করে। খারাপ সিদ্ধান্ত গ্রহণ। রাগের মতো তীব্র নেতিবাচক আবেগ খেলোয়াড়দের আবেগপ্রবণ করে তোলে, যার ফলে তারা খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল এবং অপরিণামদর্শী সিদ্ধান্ত নিতে পারে। দলের মধ্যে অস্থিরতা। নেতিবাচক আবেগ দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও অসন্তোষ সৃষ্টি করতে পারে, যা দলের সংহতি নষ্ট করে এবং সম্মিলিত প্রচেষ্টাকে ব্যাহত করে। পরিশেষে বলা যায়, ক্রীড়া দক্ষতার ওপর ইতিবাচক আবেগ একটি শক্তিশালী সহায়ক শক্তি হিসেবে কাজ করে, যা খেলোয়াড়দের তাদের সেরাটা দিতে উৎসাহিত করে। বিপরীতে নেতিবাচক আবেগ একটি বড় বাধা হিসেবে কাজ করে, যা খেলোয়াড়দের কর্মক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে। তাই ক্রীড়া মনোবিজ্ঞানীরা খেলোয়াড়দের তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখতে সাহায্য করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করেন, যাতে তারা তাদের ক্রীড়া জীবনে সাফল্য অর্জন করতে পারে। বন্ধুরা, ভিডিওটি এমনিতেই অনেক লম্বা হয়ে গেল। ভিডিওটিকে আর প্রসারিত করতে চাইছি না। এরপর থেকে প্রশ্নোত্তরগুলো স্ক্রল ডাউন হবে, তোমরা চাইলে পজ করে নোট ডাউন করতে পারো, অথবা আমার কাছ থেকে পিডিএফটি অতি স্বল্প মূল্যে
তোমরা সংগ্রহ করতে পারো। এর জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখানে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। অতি স্বল্প মূল্যে তোমাদের পিডিএফটি দেওয়া হবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতদূর দেখার জন্য। আশা করছি সবাই পরীক্ষায় ভালো ফল করবে, এর জন্য শুভকামনা রইল।